আপনাদের পাঠ করে শোনাব সোমজা দাসের লেখা গল্প অভিমান। কিছু কিছু মানুষ থাকে যাদের মুখ দেখে মনের কথা কিছুতেই বোঝা যায় না। তাদের অন্তঃকরণের গতি তাদের চেহারায় কোনো ছাপ ফেলে না। স্বল্প পরিচিত মানুষেরা তাদের এড়িয়ে চলে। মনুষ্য হৃদয় বড় জটিল। যতক্ষণ না মানুষ সামনের মানুষটির অন্তর্দেশের ভাবাবেগের সন্ধান না পায়, শান্তি পায় না। আর সেই অশান্তি তাদের সামনের মানুষটির প্রতি বিমুখ করে তোলে। এটা মনস্বিজ সেনের গল্প। মনস্বিজ সেনকে তোমরা চেনো নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই ধরেছ, বিখ্যাত অভিনেতা মনস্বিজ সেনের কথাই বলছি। মনস্বিজ সেনের ছবি দেখেনি এমন বাঙালি বোধহয় পাওয়া যাবে না। ফিল্মি পত্রপত্রিকার দৌলতে মনস্বিজ সেনের জীবন কাহিনীও এতদিনে আপামর বাঙালির জানা হয়ে গেছে। মনস্বিজ সেন সকালের জলখাবারে হার্ড টোস্ট, ডিমের পোচ আর সসেজ খেতে ভালোবাসেন। মনস্বিজ সেনের গাড়ির সংখ্যা, ব্র্যান্ড, রং, মনস্বিজ সেনের বাংলোয় ঘরের সংখ্যা, সব খবরই বাঙালি দর্শকদের কাছে পরম উপাদেয়। মনস্বিজ সেন বাঙালি মধ্যবিত্তের অন্তরে বাস করেন, যদিও এলিটরা নাক কোঁচকান। তাদের বক্তব্য মনস্বিজ সেন অভিনয়ের বোঝেটা কি? কোনোদিন থিয়েটার মঞ্চে পা রেখেছে? ওয়ার্ল্ড সিনেমার রথী মহারথীদের কাজ দেখেছে? দৌড়তে ওই বাজার চলতে ছবি অবধি। বিতর্ক আছে, বিতর্ক থাকবে, কিন্তু মহানিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না যে মনস্বিজ সেনের মধ্যে অদ্ভুত একটা সম্মোহন আছে। তার আর চোখে ঘাড় কাত করে তাকানো হাসি বাঙালি দর্শককে পাগল করে দেয়। দর্শক বন্যী পতঙ্গের মতো ছুটে যায় সিনেমা হলে। মনস্বিজ সেনের জাদুতে সিনেমাগুলো রমরমিয়ে চলে। প্রডিউসারের টাকা দ্বিগুণ চৌগুণে ফেরত আসে। পরবর্তী ৩-৪ বছর অবধি তার সব তারিখ বুকড। সিনেমা নির্মাতারা মাত্রাতিরিক্ত মূল্য ধার্য করতেও পিছপা হন না মনস্বিজ সেনের জন্য। কারণ তারা জানেন মনস্বিজ সেন একাই ক্ষমতা রাখেন একটা ছবি উতরে দেবার। এহেন মনস্বিজ সেনের মনে সুখ নেই। সুখ না থাকাটা আশ্চর্যের কথাই বটে। জাগতিক যা কিছু সুখের উপকরণ, কোনো কিছুরই অভাব নেই মনস্বিজ সেনের জীবনে। যশ, খ্যাতি, অর্থ, জনপ্রিয়তা সবই খুব সহজেই পেয়েছেন তিনি। ব্যাংকে টাকায় শ্যাওলা পড়েছে। শহরের সবচেয়ে নামি এলাকায় রাজকীয় বাংলো তার। কিন্তু গৃহকর্ত্রীর অভাব ইদানিং বোধ করছেন মনস্বিজ সেন। অবাক হওয়ার কথাই বটে। তামাম বাংলার যে কোনো অনুরা, মাই, বিবাহিতা বা বাগদত্তা কন্যারাও যার একটি হাসিতে সব ছাড়তে পারে, তার আবার সঙ্গিনীর অভাব? না, ঠিক তা নয়। কিন্তু যে নারীকে সঙ্গিনী রূপে কল্পনা করে এসেছেন এ যাবৎ, তার মনের তল কোনোদিনই পাননি মনস্বিজ সেন। তাকে পেয়েও হারিয়েছেন। তাহলে শুরু থেকে শুরু করা যাক। সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি মনস্বিজ সেন। মেদিনীপুর জেলার এক মফস্বলে জন্ম ও বেড়ে ওঠা তার। বাবা ছিলেন গ্রামের স্কুলের মাস্টার। সেখানেই স্কুলের পড়া শেষ করে কলকাতার কলেজে ভর্তি হন মনস্বিজ সেন। নতুন জীবন, নতুন বন্ধু, আড্ডা, সবের মধ্যে একটা নেশা তাকে পেয়ে বসেছিল। সেটা হলো সিনেমার নেশা। দুপুরের খাওয়ার খরচ বাঁচিয়ে হলেও সিনেমা দেখতেন তিনি। কোনো সিনেমা বাদ দিতেন না। সিনেমার কোনো ধারা, ভাষা বা দেশের প্রতি বিরাগ ছিল না তার। দিনের শেষে মেসের ঘরে ফিরে দেওয়ালে ঝোলানো ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় অভ্যাস করতেন। বিভিন্ন অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করতেন মুখাবয়বে। এসব গল্প ফিল্মি পত্রিকার দৌলতে মনস্বিজ সেনের ভক্তকুলের ভালোভাবেই জানা। অসংখ্য সাক্ষাৎকারে মনস্বিজ সেনকে একই গল্প বলতে শোনা গেছে। মনস্বিজ সেনের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীদের সাথে নাম জড়িয়েছে তার। কিন্তু মনস্বিজ রায় প্রতিবারই পাঁকাল মাছের মতো পিছলে বেরিয়ে আসেন। রূপ, অর্থ, খ্যাতি, সামাজিক প্রতিপত্তি সবই বিধাতা তাকে ঢেলে দিয়েছেন। কিন্তু আজও এই ৩৫ বছর বয়স পর্যন্ত তিনি একক জীবন যাপন করছেন। এমন নয় যে কারো প্রতি তিনি আসক্ত হননি, কিন্তু কোনো আসক্তি দীর্ঘস্থায়ী হয়নি। যতবারই তিনি কোনো নারীতে আশ্রয় খুঁজেছেন, কিছুদিনের মধ্যেই অনুভব করেছেন তিনি সেই নারীর মধ্যে অন্য কাউকে খুঁজছেন। প্রবল এক অতৃপ্তির অনুভূতি তাকে তাড়িয়ে বেরিয়েছে। আজকাল বড় ক্লান্তি বোধ করেন মনস্বিজ সেন। এই নাম, যশ সবই মিথ্যে মনে হয়। যেই জীবনকে তিনি স্বেচ্ছায় ঝেড়ে ফেলেছিলেন, সেই ফেলে আসার দিনগুলোর কথা খুব মনে হয়। কিন্তু ফেরার পথ তো তিনি স্বহস্তে বন্ধ করে দিয়েছেন।
প্রথম প্রথম হঠাৎ পাওয়া খ্যাতির নেশায় বুঁদ হয়ে তার শেকড়কে উপড়ে ফেলেছিলেন প্রাণপণ চেষ্টায়। যারা ছিল একান্ত আপন, তাদের আন্তরিক ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলেন মদমত্ত অহংকারে। চারপাশে যত মধুসন্ধানী স্তবকের ভিড় বেড়েছে, সত্যিকারের শুভানুধ্যায়ীরা দূরে সরে গেছে সুগভীর অভিমানে। আজ সব পেয়েও মনস্বী সেন শিকড়হীন, একা। একাকিত্বের কষ্ট তাকে তাড়িয়ে বেড়ায়। কিন্তু মনস্বী সেন অভিনেতা, মনের বেদনা তার অভিব্যক্তিতে ধরা পড়ে না। তার নিগুড় অন্তর্বেদনার একমাত্র সাক্ষী তার ব্যক্তিগত পরিচারক রামদীন। রামদীন একাধারে তার ভৃত্য, অভিভাবক, বন্ধু। সারাদিনের হাসির অন্তরালে বেদনার ছায়াটুকুর হদিশ একমাত্র রামদীন জানে। মধ্যরাতে সুরায় আকণ্ঠ ডুবে যখন মনস্বী সেন শিশুর মতো রামদীনকে জড়িয়ে ধরে কাঁদে, রামদীন তাকে সন্তান স্নেহে বিছানায় নিয়ে শোয়ায়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। সেই মুহূর্তে হয়তো তারও মনে পড়ে যায় বন্যায় ভেসে যাওয়া তার পরিবার, তার ছোট্ট ছেলেটার মুখ। বেঁচে থাকলে আজ হয়তো এতটাই বড় হতো। মনস্বী সেন কিছুদিনের জন্য দার্জিলিং যাবেন। আউটডোর আছে। রামদীন তার সুটকেসে সমস্ত জামা কাপড়, টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র, শীত পোশাকের সাথে ওষুধের বাক্সটাও গুছিয়ে দেয়। বারবার করে মনস্বীকে দেখিয়ে দেয় কোন জিনিস কোথায় রাখা আছে, যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়। মনস্বী মনে মনে ভাবেন, রামদীন না থাকলে তার যে কি হতো। তিনি কোনোদিনই গোছানো মানুষ নন। রামদীনের প্রতি ঋণ তার বেড়েই চলেছে। দার্জিলিংয়ে পৌঁছে প্রথম দিন পূর্ণ বিশ্রাম। ইচ্ছে হলো বাইরে বেরোনোর উপায় নেই। খ্যাতি তার জীবনটাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। মনে পড়ে প্রথম যখন দার্জিলিং এসেছিলেন মনস্বী সেন বন্ধুদের সাথে, সারা দিন হৈ হৈ করে কাটিয়েছিলেন কটা দিন। সেই সব বন্ধুরা এখন কোথায়? খুব মনে হয় অনিন্দর কথা। অনিন্দ রায় মনস্বী সেনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। ধনী পরিবারের ছেলে অনিন্দই প্রথম এই অচেনা শহরে মনস্বীকে বন্ধুত্বের বাঁধনে বেঁধেছিল। তরুণ মনস্বী সেনের মধ্যে তখনও গাঁয়ের মাটির সোঁদা গন্ধ, কিন্তু অনিন্দ তাকে পরম স্নেহে আপন করে নিয়েছিল। অনিন্দর হাত ধরে সিনেমার জগতের সাথে পরিচয় মনস্বী সেনের। এমনকি তার প্রথম ছবিও তো অনিন্দর জন্যই পাওয়া। বন্ধুর স্বপ্নের সিঁড়ির প্রথম ভিত্তিপ্রস্তরটা অনিন্দই স্থাপন করেছিল, তার ধনী বাবার প্রতিপত্তি ও পরিচিতির সূত্র ধরে। তারপর গঙ্গা দিয়ে কত জল গড়িয়েছে। আজ অনিন্দ কোথায়? আর অনিন্দিতা, যে তার কুমারী হৃদয়ে সবটুকু প্রীতি মনস্বীকে সমর্পণ করতে চেয়েছিল। মনস্বী তখন সদ্যপ্রাপ্ত খ্যাতির মোহে অন্ধ, সাফল্যের সিঁড়ি বেয়ে তত্তরিয়ে ওপরে উঠছে। অনিন্দিতাকে ভালো তো বেসেছিল মনস্বী। অনিন্দিতা অনিন্দের একমাত্র বোন। সুন্দরী শিক্ষিতা অনিন্দিতাকে প্রথম দেখাতেই অন্যরকম অনুভূতি হয়েছিল মনস্বীর। অদ্ভুত কোমল দুটি চোখ, ছোটোখাটো চেহারা শ্যামলা মেয়েটির চোখে যে কি অদ্ভুত মাদকতা ছিল, যা মনস্বীকে ভীষণ টানত। কিন্তু তাদের আর্থিক অবস্থা তখন আকাশ পাতাল তফাৎ। মনস্বীর সাহস ছিল না বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর, কিন্তু তাতে কিছু আটকায়নি। চাঁদ নিজে এসে ধরা দিয়েছিল। অনিন্দিতা হৃদয় পাওয়া তখন মনস্বী সেনের কাছে স্বপ্নাতীত প্রাপ্তি। আজ মনস্বী সেন খ্যাতি, অর্থ সব পেয়েও অনুভব করেন অনিন্দের বন্ধুত্ব আর অনিন্দিতার প্রেম তার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, যা তিনি নিজের দোষে হারিয়েছেন। হোটেলের ঘরে বন্দী হয়ে পানপাত্র হাতে জানালার ধারে বসে মনস্বী সেন। দূরে পাহাড়ে সন্ধ্যা নেমেছে। আঁধার আর কুয়াশার মাখামাখি রূপসী পাহাড়ের রানী আলোর মালায় সেজেছে। আজ অনিন্দিতার কথা বড় বেশি মনে পড়ছে। অনিন্দিতা পাহাড় ভালোবাসত। পাহাড়ের মতোই শান্ত ধীর ছিল অনিন্দিতা, কিছুটা গম্ভীর। মুখ দেখে তার মনের অনুভূতি বোঝা যেত না। প্রথম পরিচয়ে তাকে অহংকারী মনে হওয়া স্বাভাবিক ছিল। মনস্বীরও মনে হয়েছিল। গম্ভীর আপাত অহংকারী মেয়েটি তরুণ মনস্বীকে আকর্ষণ বিকর্ষণ দুইই করত। সেই সময় প্রায় রোজই সন্ধেটা তার অনিন্দর বাড়িতে কাটত। কলেজের পর অনিন্দ জোর করেই মনস্বীকে তাদের বাড়িতে ধরে নিয়ে যেত। মনস্বী প্রথম প্রথম আপত্তি করলেও পরে আর করতেন না। তাদের 3 ভাই বোনের সংসারে তার বাবা বেশি হাত খরচ ব্যয় করতে পারতেন না। অনিন্দদের বাড়ি গেলে মনস্বীর বিকেলে জলখাবারের খরচটা বেঁচে যেত। এখন ভাবলে মনে হয় অনিন্দ সেটা জেনে বুঝেই তাকে ওদের বাড়ি ধরে নিয়ে যেত। বন্ধুর জন্য অবিমিশ্র স্নেহের ফল্গুধারা নিরন্তর বইত অনিন্দের হৃদয়ে।
এমনকি বোনের হৃদয় আবেগের সংবাদ পেয়ে মনুষীকে দূরে সরিয়ে দেননি অনিন্দ। আর অনিন্দিতা অদ্ভুত মেয়ে ছিল সে। অনিন্দের বাড়ি গেলে মনুষী সংকুচিত হয়ে থাকত। মনে হতো অনিন্দের গম্ভীর অহংকারী ছোট বোনটি তাকে যে কোনো কারণেই হোক পছন্দ করে না, হয়তো দরিদ্র বলে করুণা করে। আহামরি কিছু সুন্দরী না হয়েও সেই মেয়েটি আকর্ষণ করত মনুষীকে। একদিকে পেলব কমলতা, অপরদিকে প্রবল ব্যক্তিত্বের সংমিশ্রণ অনিন্দিতাকে অসাধারণত্ব দান করেছিল। মনুষী শত চেষ্টা করেও তার মনের তল পেত না, কিন্তু তাকে অপছন্দ করার মতো যথেষ্ট মানসিক জোরও পাননি তিনি। একই সাথে অনিন্দিতার প্রতি আকর্ষণ ও বিকর্ষণ কাজ করত মনুষীর মনে। অনিন্দিতা যে দাদার সেই সরল সুশ্রী বন্ধুটিকে হৃদয় দান করে বসবে, এমন কল্পনা অনিন্দিতা নিজেও করেনি কোনোদিন। কিন্তু কেমন করে যে মনুষী গোপনে তার কুমারী হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সে খবর অনিন্দিতার কাছেও ছিল না। বাবার অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যাবার খবরে বজ্রাহতের মতো অবস্থায় ছুটে গিয়েছিলেন মনুষী তাদের গ্রামের বাড়িতে। 1 মাস পরে যখন ফিরে আসেন, মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত একটা মানুষ। কিভাবে পড়াশোনা চালাবেন জানতেন না তিনি। সামনে পুরো ভবিষ্যৎ অন্ধকার প্রতীয়মান হচ্ছিল। অনিন্দিতা ছুটে এসেছিল তার মেসে। সেই দিনটা মনুষী কোনোদিনই ভুলবে না। অনিন্দিতাকে দেখে সেদিন মনুষী নিজেকে ধরে রাখতে পারেনি। গত 1 মাস ধরে আটকে রাখা অশ্রু ঝরঝরিয়ে নেমে এসেছিল তার চোখের বাঁধ উপচে। অনিন্দিতা মায়ের মতো স্নেহে জড়িয়ে ধরেছিল তাকে। মনুষীর মাথা নিজের বুকে চেপে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, আমি আছি, আমি আছি। ছোট্ট একটা কথা। মনুষী সেনের মনে হয়েছিল সেদিন তিনি আর একা নন। তার সমস্ত যন্ত্রণার ভাগ নেবার আর আনন্দের সঙ্গী একসাথে স্বপ্ন দেখার জন্য কেউ আছে তার পাশে। কিন্তু অনিন্দিতা তো কথা রাখেনি। তার দারিদ্র্যে, তার জীবনযুদ্ধে শক্ত স্তম্ভের মতো যে পাশে থেকেছে, তার সুখের দিনে সাফল্যের যাত্রাপথে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়েছে অভিমানে। কি চেয়েছিল অনিন্দিতা? সারা জীবন দারিদ্র্য নিয়ে জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো ব্যর্থতাকে সঙ্গী করে জীবনটা কাটিয়ে দেবেন মনুষী? নিজের দৈহিক সৌন্দর্যের প্রতি বরাবরই সচেতন ছিলেন মনুষী। চেষ্টা অধ্যবসায়ই নিজের অভিনয় ক্ষমতাকে সানিয়ে তুলেছিলেন। একবার সাফল্যের মুখ দেখার পর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি সাইন করেছেন। বাংলা ছবির দিকপালেরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। পুরস্কার এসেছে একের পর এক, সাফল্য পাওয়া এক, আর তাকে ধরে রাখা আর এক। এই ধরে রাখার জন্য দিন রাত এক করে পরিশ্রম করেছেন মনুষী সেন। সাফল্যের পিছনে ক্রমাগত ছুটে চলতে চলতে কখন যে কাছের মানুষগুলো দূরে সরে গেছে টেরও পাননি মনুষী। যখন টের পেলেন, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অভিমানিনী নিজেকে মনুষীর জীবন থেকে সরিয়ে নিয়েছেন প্রবল অভিমানে। দুজনের মাঝে জেগে উঠেছে অভিমানের অলঙ্ঘনীয় প্রাচীর। সেই প্রাচীর পেরিয়ে উঠতে পারেননি দুজনের কেউই। মনুষী অনুরোধ করেছিল অনিন্দকে, যাতে সে অনিন্দিতাকে বোঝায়। কিন্তু ততদিন অনিন্দর সাথে আগের সেই সহজ সম্পর্ক কোথায় যেন অন্তর্হিত হয়েছে। আসলে সম্পর্কগুলো খুব সরু সুতোয় বোনা। তারা যত্ন চায়, অযত্ন সইতে পারে না। অনিন্দ বোনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি। হয়তো তার মনেও মনুষীর ভালোবাসা সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছিল। দার্জিলিংয়ে 2 দিন কেটে গেছে। শুটিংয়ের বেশিরভাগটাই হয়ে গেছে, সামান্যই বাকি। নায়িকা নবাগতা, বয়স 21-22-এর বেশি হবে না। অভিনয় ক্ষমতা বিশেষ সুবিধের না হলেও যথেষ্ট সুন্দরী। মনুষীর প্রতি একটু বেশি প্রীতিমতী। একই হোটেলে উঠেছে পুরো ইউনিট। নায়িকা সুরঞ্জনা যখন তখন মনুষীর ঘরে এসে হাজির হচ্ছে। মনুষী তার দীর্ঘ অভিনেতা জীবনে এরকম অভিজ্ঞতা প্রথম নয়। মেয়েটির বয়স কম হলেও বুদ্ধিমতী। সে বুঝে নিয়েছে নোঙর বাঁধতে হলে শক্ত খুঁটি দেখেই বাঁধা উচিত। মনুষী জানেন এরকম পরিস্থিতি কিভাবে সামলাতে হয়। 2 দিন চুপচাপ থেকেছেন ভদ্রতাবশত। মেয়েটির অভিনয়ে মন একেবারেই নেই। সাফল্যের সহজ রাস্তা বেছে নিয়েছে। এইসব মেয়েরা বেশি দূর যেতে পারে না। আজ থেকে মনুষী কঠিন হবেন। কড়া কথা বলতে তিনি চান না, কিন্তু যখন আর কোনো উপায় থাকে না, তখন তেতো ওষুধ গেলানো ছাড়া উপায় কি? মনুষী তৈরি হয়ে বেরোয়। নিচে গাড়ি অপেক্ষা করে আছে। হোটেল থেকে বেরোতে কিছু অনুরাগী ঘিরে ধরে।
কিভাবে যেন জানাজানি হয়ে গেছে যে বিখ্যাত অভিনেতা মনোশীষ সেন দার্জিলিংয়ে এসেছেন। এই হোটেলে উঠেছেন। রোজই হোটেলের সামনে ভিড় জমছে অনুরাগীদের। মনোশীষ সেন এসবে বিরক্ত হন না। তিনি জানেন যেদিন এরা থাকবে না সেদিন বুঝতে হবে তিনি ফুরিয়ে গেছেন। সই বিলোতে বিলোতেই গেটের দিকে চোখ পড়ল। এক ভদ্রমহিলা গেট দিয়ে ঢুকলেন। কোলে 2-3 বছরের একটি ছেলে। ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা হোটেলের ভিতরে ঢুকে গেলেন। মনোশীষ সেনের হৃৎপিণ্ডটি হঠাৎ খুব জোরে লাফিয়ে উঠল। কাকে দেখলেন তিনি? অনিন্দিতা না? অনিন্দিতা এসেছে এখানে? ছেলেটিকে? ও ছেলে? সারাদিন কাজের ফাঁকে ফাঁকে মনে পড়ে যাচ্ছে সকালের ঘটনা। অন্যমনস্ক হয়ে পড়ছেন মনোশীষ। তবে মনোশীষ নিজের ব্যক্তিগত জীবন আর কাজকে আলাদা রাখতে জানেন। কাজের শেষে হোটেলে ফিরে এসে ঠিক করলেন মেলে যাবেন আজ, যদি অনিন্দিতা দেখা পাওয়া যায়। লম্বা ওভারকোটটা পরে নিলেন তিনি। গলায় মাফলার, চোখে চশমা আর মাথায় টুপিটা চড়ালেন। শীতের দেশে নিজেকে গোপন করা অপেক্ষাকৃত সহজ। কিছুক্ষণ এদিক ওদিক হেঁটে না হুমসে চায়ের দোকানে ঢুকলেন। সোজা দোতলায় উঠে জানালার ধারে একটা খালি টেবিল দেখে বসলেন জানালার দিকে মুখ করে। কেউ তার মুখ দেখতে পাবে না এই ভেবে। সুরভিত দার্জিলিং চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজের জীবনের কথাই ভাবছিলেন মনোশীষ সেন। জীবনে যা পেয়েছেন তা তার কল্পনাতীত, অথচ যা পেতে পারতেন, অথচ নিজের দোষে হারিয়েছেন, তার মূল্য মনোশীষ সেনের কাছে অসীম। চা শেষ করে উঠতে যাবেন, পেছনের টেবিলে কিছু লোকজন এসে বসল। তাদের টুকরো টাকরা কথাবার্তা কানে আসছিল। হঠাৎ একটা কণ্ঠস্বর খুব চেনা মনে হলো। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেলেও অনিন্দিতার কণ্ঠস্বর চিনতে কোনো দিন ভুল হবে না মনোশীষের। একবার নিজেকে আড়াল করে তাকিয়ে দেখলেন 5-6 জন নারী পুরুষ টেবিলে বসে। 2টি ছোট বাচ্চা খেলে বেড়াচ্ছে। একটা ছোট ছেলে মনোশীষের টেবিলে এসে দাঁড়ালো। সকালে অনিন্দিতার কোলে দেখা সেই ছেলেটা, খুব মিষ্টি চেহারা। এ কি অনিন্দিতার ছেলে? নিশ্চয়ই ওর স্বামীও আছেন দলের মধ্যে। সামনে যাওয়া ঠিক হবে না, কিন্তু বেরোতে হলে ওদের সামনে দিয়েই বেরোতে হবে। তাতে মুখোমুখি হবার সম্ভাবনা প্রবল। মনোশীষ সেনের খুব ইচ্ছে করছে একবার অনিন্দিতার মুখোমুখি দাঁড়াতে, একবারের জন্য ওকে সামনে থেকে দেখতে। কতদিন দেখেননি মনোশীষ অনিন্দিতাকে। আজ তাকে একবার দেখতে চাইলেও সেটা অসম্ভব বোধ হয়। এই নিয়তিকে তিনি নিজেই নিজের জীবনে বরণ করেছেন। আজ অভিযোগ জানাবেন কাকে? কিন্তু না, ওর সামনে যাওয়া ঠিক হবে না। ওর সাজানো জীবনে নতুন করে কোনো সমস্যা হোক মনোশীষ চান না। মনোশীষ আর এক পট চায়ের অর্ডার দিলেন। ওরা বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবেন তিনি, তারপর বেরোবেন। বাচ্চা দুটো পুরো ফ্লোর জুড়ে খেলে বেড়াচ্ছে। একবার সেই ছেলেটি হোঁচট খেয়ে পড়ে কেঁদে উঠল। এক ভদ্রলোক উঠে এসে কোলে তুলে নিয়ে আদর করছেন। এই তবে অনিন্দিতার স্বামী। মনোশীষ তাকিয়ে দেখলেন কৌতূহল দমন করতে না পেরে। বেশ সৌম্যকান্তি দীর্ঘদেহী ভদ্রলোক। অনিন্দিতা সুখে আছে। কিছুক্ষণ পরে পুরো দলটা বেরিয়ে গেল। মনোশীষও বেয়ারাকে ডেকে বিল মেটালেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই দোকানের মালিক এসে হাত জোড় করে দাঁড়ালেন। একটা ছবি তুলতে চান। মনোশীষ একটু অপেক্ষা করে ছবি তোলা শেষ করে বেরিয়ে এলেন নাহুম ছেড়ে। 2 পা হাঁটলেই মেলে রাস্তায় গিয়ে উঠবেন। এগোতেই দেখতে পেলেন সামনে অনিন্দিতা, একা। কত বছর পর দুজনে আবার মুখোমুখি। প্রাথমিক জড়তা কাটিয়ে মনোশীষই প্রথম কথা বললেন, কেমন আছো? অনিন্দিতা একটু হাসল, বলল, ভালোই তো। তারপর হেসে বলল, বড্ড দুঃসাহস দেখছি। এই ভিড়ে বেরিয়েছ? কেউ চিনে ফেললে কি হবে? মনোশীষও হাসলেন, এখনও তো চেনেনি কেউ। অনিন্দিতা বলল, এই তো, আমি তো চিনলাম। মনোশীষ একটু চুপ করে থেকে তারপর চোখ তুলে বললেন, সত্যি কি চিনেছ? অনিন্দিতা হেসে উঠল শব্দ করে। মনোশীষ সেনকে চেনে না এমন বাঙালি আছে নাকি? মনোশীষ চুপ করে রইলেন। অনেক বদলে গেছে অনিন্দিতা। এত প্রগল্ভ কোনোদিন অনিন্দিতা ছিল না। কি বলবেন এই কথার উত্তরে তিনি? কষ্ট হচ্ছে খুব। তারপর বললেন, তোমার স্বামীকে দেখলাম, নাহুমসে ছেলেকেও। স্বামী? অনিন্দিতা চোখ তুলে তাকালো। হ্যাঁ, যিনি তোমার ছেলেকে কোলে নিলেন, দেখে ভালো লাগলো। অনিন্দিতা হাসল, ঠিক বলেছ, ভীষণ ভালো মানুষ উনি, সংসারী মানুষ। তারপরে একটু থেমে বলল, চলি, ভালো থেকো।
পরদিন সকালে পুরো শুটিং ইউনিট চেক আউট করবে সকালে। মনসিজ তৈরি হয়ে নিচে নামলেন। খুব ইচ্ছে করছে একবার অনিন্দিতাকে দেখতে, শেষবারের মতো। এই হোটেলেই আছে এক ছাদের তলে, অথচ আজ কত দূরে তারা। সব তারই দোষ, নিজের ভুলেই অনিন্দিতাকে দূরে সরিয়েছেন তিনি। কিন্তু আজ একবার তিনি ক্ষমা চাইতে চান অনিন্দিতার কাছে, সব কিছুর জন্য। হোটেলের রিসেপশনে জিজ্ঞাসা করলেন এগিয়ে গিয়ে, মিসেস অনিন্দিতা কোন রুমে আছেন? অনিন্দিতার বিবাহোত্তর পদবি তো জানেন না মনসিজ। রিসেপশনিস্ট লগবুক দেখে বললেন, স্যার, মিসেস অনিন্দিতা বলে তো কোনো বোর্ডার নেই। মিস অনিন্দিতা রায় ছিলেন। আজ সকালে বেরিয়ে গেছে চেক আউট করে। মিস অনিন্দিতা রায়? আর ওনার স্বামী? মনসিজ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, উনি তো মিস্টার অ্যান্ড মিসেস বোস এবং মিস্টার অ্যান্ড মিসেস রায়ের সাথে এসেছিলেন। মনসিজের চোখের সামনে থেকে একটা পর্দা সরে যায়। পুরোটাই মিথ্যে। ওই ভদ্রলোক অনিন্দিতার স্বামী নন। কোথায় গেছেন ওনারা বলতে পারবেন? জিজ্ঞাসা করলেন মনসিজ। অনিন্দিতার মুখোমুখি একবার তাকে হতেই হবে, যেভাবেই হোক। অনেক কথা বলা বাকি, শোনা বাকি। হ্যাঁ, ওনারা হোটেল থেকে গাড়ি বুক করেছেন, কার্শিয়াং যাবেন। কার্শিয়াং? আমায় কার্শিয়াংয়ে যাওয়ার জন্য একটা গাড়ির বন্দোবস্ত করে দিতে পারেন? বেরিয়ে ইউনিটের লোকেদের জানিয়ে দিলেন আজ তিনি যাচ্ছেন না। সুরঞ্জনা গাড়ি থেকে নেমে এসে তার কাজ ঘেঁষে দাঁড়ালো। আমারও যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন। আমিও থেকে যাই আপনার সাথে মনসিজদা। মনসিজ একটু অন্যমনস্ক ছিল। একটু সময় লাগলো কথাটা হৃদয়ঙ্গম করতে। তারপর গম্ভীরভাবে বললে, না সুরঞ্জনা, তুমি থাকবে না আমার সাথে। গাড়িতে ওঠো। কার্শিয়াংয়ে পৌঁছে অনিন্দিতাদের হোটেলে সহজেই পৌঁছানো গেল। দার্জিলিংয়ের হোটেল থেকে জেনে এসেছিলেন কার্শিয়াংয়ের কোন হোটেলে গাড়ি গেছে। রিসেপশনে খবর নিয়ে জানলেন ওরা হোটেলে নেই, ঘুরতে বেরিয়েছে। রিসেপশনের পাশে সোফায় বসলেন মনসিজ, সামনে একটা খবরের কাগজ মেলে ধরে। এখন শুধু অপেক্ষা। ঘণ্টা দেড়েক পরে ওরা ফিরল। মনসিজ এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালেন অনিন্দিতার। অনিন্দিতা চমকে উঠে মুখ তুলে চাইল, তুমি? হ্যাঁ আমি অনিন্দিতা। শুধু একটা কথা জানতে এসেছি। ক্ষমা করতে পারো আমায়? অনিন্দিতা মাথা নিচু করে চুপ করে রইল। উত্তর দিল না কোনো। ওদের দলটা পাশ কাটিয়ে এগিয়ে গেল ভেতরে। কালকে সেই ভদ্রলোক সবাইকে ভেতরে যেতে বলে এগিয়ে এলো। হাত জোর করে নমস্কার করে বলল, নমস্কার মনসিজবাবু, আমি অনিন্দিতার জ্যাঠতুতো দাদা। আমার নাম প্রসূন রায়। আপনারা কথা বলুন। তারপর অনিন্দিতার দিকে ফিরে বললেন, আমরা ঘরে আছি রে অনি। অনিন্দিতার মনসিজ মুখোমুখি। অনিন্দিতা, ক্ষমা করতে পারো না আমায়? একটা সুযোগ দিতে পারো না? মনসিজ তাকিয়ে দেখলেন অনিন্দিতার দু চোখে জলের ধারা নেমেছে। এত বছর ধরে বেঁধে রাখা কান্না চোখের কূলে প্লাবিত হয়ে তার এতদিনের জমা অভিমান ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাঁদুক, ও হৃদয়ের সব কষ্ট, অভিমান, গ্লানি ভেসে যাক। মনসিজ অপেক্ষা করবেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।